আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। ইরানের সঙ্গে যুদ্ধে কি পেরে উঠছে না আমেরিকা ইসরায়েল? অন্তত যুদ্ধের গতি প্রকৃতি দেখে এমন সন্দেহ হওয়াটা কিন্তু অবান্তর নয়। ইতিপূর্বে ইরানের ড্রোন আর মিসাইল সক্ষমতা নিয়ে এই চ্যানেলে বেশ কয়েকটি এপিসোড করেছি। আলোচনা করেছি হরমুজ প্রণালী সিলেক্টিভলি বন্ধ করে ইরান কিভাবে চেকমেট করেছে এবং করছে তার শত্রুদের। আজ সেসব বিষয়ের বাইরে এক নতুন দিক নিয়ে আলোচনা করব। এই বিষয়টি শুনলে প্রথমে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অবিশ্বাস্য হলেও এটা সত্যি। কল্পনা করুন তো, একটি দেশ গত 4 বছর ধরে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে। তাদের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রতিদিন সাধারণ মানুষ মারা যাচ্ছে, কৃষি শিল্প চৌপাট হয়ে গেছে, এই দেশের একটা বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছে অন্য দেশ। তবু সেই দেশের প্রেসিডেন্ট হঠাৎ নিজের যুদ্ধক্ষেত্র ছেড়ে ৩,৫০০ কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে হাজির হলেন এবং সেখানে গেলেন তিনি শান্তির কথা বলতে নয়, বরং অন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক চুক্তি সই করতে গেলেন ও শান্তি চুক্তি সইও করলেন। হ্যাঁ, আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলছি এবং যে দেশের সাথে তিনি চুক্তি করেছেন সেই দেশের নাম হলো সৌদি আরব। কিন্তু প্রশ্ন হলো, নিজের ঘর যখন জ্বলছে তখন জেলেনস্কি কেন অন্যের ঘর বাঁচাতে ছুটছেন? এর পেছনে কি আছে? শুধুই অর্থ, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক চাল? এই চালের প্রয়োজন কেন? এই চালে তার সহ খেলোয়াড় কারা? আর এই নতুন সমীকরণে পাকিস্তানের মতো পুরনো খেলোয়াড়রা, যারা সৌদি আরবের কাছের দেশ, মুসলিম বিশ্বের বড় মাথা বলে যাদের পরিচয়, যার যে দেশের পরিচয়, সেই পাকিস্তানের খেলোয়াড়রা কোথায় হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব কিভাবে পাকিস্তান অর্থের বিনিময়ে অন্য দেশে সৈন্য পাঠিয়েছে বারবার, এবং কেন আজ সৌদি আরবের সাথে চুক্তি থাকার পরেও পাকিস্তান তার পাশে দাঁড়াচ্ছে না, নাকি তাকে দাঁড়াতে দিচ্ছে না কিছু কারণের জন্য। এই পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথের হদিশ পেতে গেলে এই পুরো বিষয়টা জানতে হবে। গত কয়েক মাসে জেলেনস্কি একাধিকবার সৌদি আরব সফর করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী ইউক্রেন এবং সৌদি আরবের মধ্যে একটি বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও সই হয়ে গেছে। এই চুক্তির মূল কথা হলো, ইউক্রেন সৌদি আরবকে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও সামরিক সহায়তা, ড্রোন প্রযুক্তি এবং বিশেষজ্ঞ জ্ঞান সহায়তা দেবে। মানে তাদের জ্ঞানের সহায়তা, কিভাবে ড্রোন প্রযুক্তির ইত্যাদি বিষয়ে তাদের সামরিক জ্ঞান দেবে। বিনিময়ে ইউক্রেন পাবে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য এবং সেই অর্থ দিয়ে হবে ইউক্রেনের বিনিয়োগ, ইউক্রেনের বেঁচে থাকার রসদ। অর্থাৎ আরব দেশগুলোর বিপুল তেলের টাকা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধের সামরিক সরঞ্জাম কিনতে ও দেশের অর্থ ব্যবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করবে। এখন আপনি বলতে পারেন, ইউক্রেন তো নিজেই অস্ত্রের জন্য ইউরোপের দিকে বা ন্যাটো দেশগুলোর দিকে তাকিয়ে থাকে, আবার ন্যাটো দেশগুলো তাকিয়ে থাকে আমেরিকার দিকে। আমেরিকা অস্ত্র তৈরি করবে এবং সেই অস্ত্র বিভিন্ন দেশকে বিক্রি করবে, এটাই তো তাদের ব্যবসা। আমেরিকা বর্তমানে মুফতে অস্ত্র সাহায্য করে না ইউক্রেনকে বা ইউরোপের কোনো দেশকে।
আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র ইউক্রেনকে দেয় ন্যাটো, মানে ইউরোপের দেশগুলোকে নিয়ে যে সংগঠন। এই ব্যবস্থা ট্রাম্প সাহেব এসে চালু করেছেন। এই জন্য ন্যাটো ক্ষেপে গেছে আমেরিকার উপর, আবার আমেরিকাও ক্ষেপে আছে ন্যাটোর উপর। ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটা আরো বেড়ে গেছে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর। ফলে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে টানাটানি অর্থের অভাবে। আর এই অভাব দূর করতে সৌদি আরব সহ অন্য দেশগুলোর দিকে দেখতে হচ্ছে ইউক্রেনকে। এটা হলো আসল গল্প। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করছে তা মূলত ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন। এই ড্রোনগুলো সস্তা, এর ইঞ্জিন সাধারণ মোটর সাইকেলের ইঞ্জিন, অন্যান্য ব্যবস্থার তৈরি খরচও সামান্য, অথচ এর যে বিস্ফোরক নিয়ে যাওয়ার কথা সেটা কিন্তু ঠিক মতো নিয়ে যায় এবং প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত এরা যেতে পারে। যদিও এদের গতিবেগ একটু কম, ওই 180 থেকে 200 কিলোমিটারের মধ্যে এর গতিবেগ, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে দারুণ কার্যকর এই ড্রোনগুলো। আর এই ড্রোন ইসরায়েল ছুটছে আরব দেশগুলোর দিকে এবং আমেরিকা তারাও ঘাঁটি অনেক জায়গাতে প্রায় বন্ধ করে দিয়ে পালাতে হয়েছে। মজার ব্যাপার হলো সৌদি আরব এবং তার মিত্ররা দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা ইরানের এই ড্রোন তাদের উপরে চালাচ্ছে কাদের উপরে? সৌদি আরব সমেত অন্য দেশগুলোর উপর। তাদেরকে স্বীকার করছে, এই স্বীকার করছে, কিন্তু প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছে না মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, আরব দেশগুলো। আর এই জন্যই এনেছেন জেলেনস্কি তার অফার। জেলেনস্কি সৌদি আরবকে বলছেন, ভাই তোমরা যে ড্রোনের ভয়ে আছো, আমি গত 4 বছর ধরে সেই ড্রোন ধ্বংস করছি। আমার কাছে এই ড্রোনের নাড়ি ভুঁড়ি সব জানা। আমার বিশেষজ্ঞদের নাও, আমাদের টাকা দাও, তারা তোমাদের আকাশসীমা সুরক্ষিত রাখবে। এটা জেলেনস্কির একটি দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি। তিনি নিজের যুদ্ধের অভিজ্ঞতাকে একটি পণ্য হিসেবে বিক্রি করছেন। তার এই পদক্ষেপের পেছনে, যেমনটা আগেই বলেছি, 3টি মূল কারণ আছে। এক তো অর্থের প্রয়োজনীয়তা বলেছি, আমেরিকা ও ইউরোপের সাহায্য কমে আসছে, যুদ্ধের খরচ চালাতে জেলেনস্কির তাই এখন নগদ অর্থের খুব দরকার। আর সেই অর্থ দেবে কে? সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলো, তাদের কাছে প্রচুর তেলের টাকা। এর বাইরে আছে একটা কূটনৈতিক চাল। জেলেনস্কি দেখাতে চান যে ইউক্রেন শুধু অন্যের সাহায্য নিয়ে বেঁচে নেই, তারা আবার বিশ্বের নিরাপত্তায় অবদান রাখতে সক্ষম। এই সক্ষমতা দেখানোর প্রচেষ্টাটা তারা কিন্তু আমেরিকার চাপে করছে, মানে আমেরিকার সাথে যোগাযোগ করে। অর্থাৎ আমেরিকা যখন তার আরবের দেশগুলোকে বাঁচাতে পারছে না ইরানি ড্রোনের হাত থেকে, মিসাইলের হাত থেকে, তখন ইউক্রেনকে ডাকছে এবং ইউক্রেন তারা যাবে, সেখানে গিয়ে যদি মরে যায় আমেরিকার সৈন্য তো মরবে না। এইটা হচ্ছে গল্প। এবং এই নতুন, এবং এর সাথে আছে কি, ইউক্রেন খুঁজছে নতুন নতুন বন্ধু কোথায় পাওয়া যায়। কারণ ট্রাম্প যদি আমেরিকায় এই বছরের মিড টার্ম ইলেকশন হেরে যান, তবে ইউক্রেনের ট্রাম্পের সাহায্য আর পাবে না। তাই জেলেনস্কি আগে ভাগেই মধ্যপ্রাচ্যের মতো শক্তিশালী বিকল্প বন্ধুদের একটা দল তৈরি করে রাখছে। এবার আসি পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তান কেন সৌদি আরবের সঙ্গে খুব জোরদার প্রতিরক্ষা চুক্তি থাকা সত্ত্বেও তার পাশে দাঁড়াচ্ছে না কেন, সেইটা এবার একটু দেখি। পাকিস্তানের সৈন্য ভাড়া দেওয়ার পুরনো ইতিহাস আছে। আপনাদের অনেকের হয়তো মনে আছে জর্ডান এবং জিয়াউল হকের চুক্তির কথা। আর সেই মতো কাজ করা সেটাও দুনিয়া জানে, সে কথা একটু পরে আসছি। এসব দেখেই সৌদি ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করেছিল, কিন্তু বর্তমান বিপদে যখন সৌদির বিভিন্ন শহর, তেলের ডিপো এসব ধ্বংস হচ্ছে, তখন কোথায় পাকিস্তান পাশে নেই। সৌদি আরব তাই পাকিস্তানের ওপর আস্থা হারিয়ে এখন ইউক্রেনের দিকে ঝুঁকেছে। কিন্তু পাকিস্তানের
কি এমন ইতিহাস আছে যে তারা অর্থের বিনিময়ে অন্য দেশে সৈন্য পাঠায়, এবং সেই দেশ যদি আবার মুসলিম দেশ হয় অর্থাৎ ইরান, তাহলে কি ইরানের বিরুদ্ধে তারা তাদের সৈন্য পাঠাবে? ইতিহাস বলছে হ্যাঁ, পাকিস্তান মুসলমানদের মারবার জন্যও সৈন্য পাঠায়। পাকিস্তানের এমন ইতিহাস বেশ দীর্ঘ। একে অনেকে হয়তো কূটনীতি বলবেন, কিন্তু অনেকেই বলেন এটা যে পাকিস্তানের ভাড়াটে সৈন্য বা মার্সেনারি পাঠানোর ইতিহাস। এই ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় রচিত হয়েছিল 1970 সালে জর্ডানে, যার উল্লেখ একটু আগে করেছি। তখন জর্ডানের রাজা ছিলেন হোসেন। তার দেশে ফিলিস্তিনি মানে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠীগুলো পিএলও খুব শক্তিশালী হয়ে উঠছিল এবং রাজা হোসেনের ক্ষমতাকেও চ্যালেঞ্জ করছিল। এই পরিস্থিতিকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। রাজা হোসেন তখন নিজের ক্ষমতা হারানোর ভয়ে পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্য চায়, তাদের সঙ্গে চুক্তি করে এবং তারা এগিয়ে এসে মজার ব্যাপারটা কি জানেন, তখন জর্ডানে পাকিস্তানি সামরিক মিশনের প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, যিনি পরে পাকিস্তানের প্রেসিডেন্ট হন। জিয়াউল হকের নেতৃত্বে পাকিস্তানি সৈন্যরা জর্ডানের রাজাকে বাঁচাতে ফিলিস্তিনি বিদ্রোহীদের ওপর ইসরায়েলিদের চেয়েও কয়েক গুণ বেশি নিষ্ঠুর দমন পীড়ন চালায় এবং বলা হয় প্রায় 30,000-এর বেশি ফিলিস্তিনি বিদ্রোহীদের নিহত হতে হয়, তাদের মরে যেতে হয়। ইতিহাসে সেই ঘটনাকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি মারা যায়। এই ঘটনার পর ফিলিস্তিনিরা পাকিস্তানকে বিশ্বাসঘাতক মুসলিম রাষ্ট্র হিসেবে দেখতে শুরু করে, কিন্তু পাকিস্তান সরকারের কাছে তখন এটি ছিল তাদের প্রতিরক্ষা পরিষেবা বিক্রি করার একটা বড় সুযোগ। সেই সুযোগ তারা নেয়। এর বিনিময়ে পাকিস্তান জর্ডান এবং অন্যান্য গালফ দেশগুলোর কাছ থেকে আর্থিক ও রাজনৈতিক সমর্থন পেয়েছিল, কারণ গালফ দেশগুলোর সবই তো হচ্ছে রাজতান্ত্রিক। সেখানে রাজারা সেখানকার চালায়, গণতন্ত্র নেই। এমনকি যে কাতারের আল জাজিরা এত গণতন্ত্র নিয়ে চিৎকার করে, সেই কাতারও পর্যন্ত রাজতন্ত্র সেখানে। শুধু জর্ডান নয়, 1970 এবং 80-র দশকে পাকিস্তানের হাজার হাজার সৈন্য সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বেও মোতায়েন ছিল। 1979 সালে মক্কার গ্র্যান্ড মসজিদ অবরোধের সময়ও পাকিস্তানি স্পেশাল ফোর্স সৌদি আরবকে সাহায্য করেছিল। অর্থাৎ অর্থের বিনিময়ে বা কৌশলগত ঋণের বিনিময়ে নিজের সৈন্য অন্য দেশে পাঠানো পাকিস্তানের জন্য কোনো নতুন কথা নয়। সৌদি আরব এজন্যই সামরিক চুক্তি করেছিল পাকিস্তানের সঙ্গে। এজন্য পাকিস্তান বিপুল অর্থ সাহায্য পেয়েছে সৌদির কাছ থেকে। কিন্তু সৌদি আরবের এখন ক্ষোভ যে চুক্তি সত্ত্বেও পাকিস্তান তাদের পাশে নেই। কেন নেই? এবার আমরা বর্তমান সময়ে এসে দেখি, ইতিহাস তো জানলাম, এখনকার পরিস্থিতিটা কি। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বের সম্পর্ক। সৌদি আরব পাকিস্তানকে বারবার দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। তাহলে আজ যখন সৌদি আরব ড্রোনের ভয়ে অস্থির, তখন পাকিস্তান কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না? এর পেছনে কয়েকটি জটিল কারণ রয়েছে। মনে রাখবেন, ভূ রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুধু স্বার্থই চিরস্থায়ী। প্রথম কারণটা হচ্ছে সাম্প্রদায়িক ভারসাম্য। সৌদি আরব একটি সুন্নি প্রধান দেশ আর ইরান একটি শিয়া প্রধান দেশ। তাদের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ সুন্নি, প্রায় 20% শিয়া মুসলিম। পাকিস্তান যদি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে, যাদের ইরান সমর্থন দেয় আর কি, সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে পাকিস্তানের ভেতরে শিয়া সুন্নি দাঙ্গা লাগার প্রবল ঝুঁকি রয়েছে। এমনিতেই বালুচিস্তান নিয়ে ব্যতিব্যস্ত পাকিস্তান নিজের দেশের ভেতরে আর একটি গৃহযুদ্ধ চায় না। দ্বিতীয়ত, ইরানের সঙ্গে সম্পর্ক। পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটারের দীর্ঘ সীমানা রয়েছে। এই সীমানা এমনিতেই বালুচ বিদ্রোহীদের কারণে অশান্ত। পাকিস্তান যদি সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়,
তবে ইরান তাদের সীমান্তে অশান্তি আরও বাড়িয়ে দিতে পারে। পাকিস্তান এখন আরেকটি নতুন ফ্রন্টে সামরিক চাপ নিতে প্রস্তুত নয় এবং তারা নিজেদের সামরিক অভিজ্ঞতাকে একটি বৈশ্বিক প্রোডাক্ট হিসেবে বিক্রি করছে, অনেকটা পাকিস্তানের মতনই মার্সেনারি হয়ে। অন্যদিকে সৌদি আরব এবং আরব গালফ দেশগুলো এখন আর শুধু পাকিস্তানের উপর নির্ভর করতে রাজি নয়, তারা তাদের নিরাপত্তা অংশীদারের তালিকায় বৈচিত্র্য আনছে। এই বৈচিত্র্যের মধ্যে এসে গেল ইউক্রেন। এই পুরো বিষয়টি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং সৌদি আরবের সম্পর্ক এখন ঐতিহাসিকভাবে সবচেয়ে ভালো যে পর্যায়ে রয়েছে, কিন্তু ভারত কোনো সামরিক জোটে বিশ্বাস করে না। এখন যদি সৌদি আরব ইউক্রেন বা পাকিস্তানের সাথে কোনো নতুন সামরিক সমীকরণে জড়ায়, তবে ভারতকে খুব সতর্কভাবে তার কূটনৈতিক চাল চালতে হবে, যে ব্যাপারে ভারতের যথেষ্ট অভিজ্ঞতা আছে। ভারতের প্রধান লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা, পাকিস্তানের উপর নজর রাখা, যাতে পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তির দোহাই দিয়ে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে না পারে। ভূ রাজনীতি একটি দাবা খেলার মতো, যেখানে প্রতিটি চাল আগের চালকে ছাপিয়ে যায়। নিজের ঘর জ্বলন্ত রেখে জেলেনস্কির সৌদি মিশন আর পাকিস্তানের পুরনো ভাড়াটে সৈন্য পাঠানোর ইতিহাসের বিপরীতে বর্তমানের সতর্কতা, সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। দর্শক, আপনি কি মনে করেন এই ইউক্রেনীয় বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ঠেকাতে পারবে, নাকি পাকিস্তান আবারও কোনো নতুন চুক্তির মাধ্যমে সৌদি আরবের প্রথম পছন্দ হয়ে উঠবে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। জ্বালানি সাশ্রয়ে দেশ জুড়ে শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। এলাকাভিত্তিক লোডশেডিং এর শিডিউল প্রকাশ। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশ একটি জ্বালানি শূন্য দেশে পরিণত হবে এবং এরকম একটি জ্বালানি শূন্য অন্ধকার দেশ হিসেবেই বাংলাদেশ হবে প্রথম দেশ। ইরান যুদ্ধ সহসা বন্ধ হবে বলে মনে করার কোনো কারণ নেই। তাহলে বাংলাদেশ কি আসলেই জ্বালানি শূন্য অন্ধকার দেশে পরিণত হবে? প্রায় 20 কোটি মানুষ নিমজ্জিত হবে অন্ধকারে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের একটি অত্যন্ত রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে। একটি দেশের মোট জ্বালানি চাহিদার 95% যখন আমদানির উপর নির্ভরশীল থাকে, তখন বিশ্ব মানচিত্রের যে কোনো প্রান্তের অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সেই দেশের অর্থনীতির হৃৎপিণ্ডে সরাসরি আঘাত করে। এটা যে কোনো পাগলেও বোঝে। চলমান আন্তর্জাতিক সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার প্রাথমিক প্রভাব ইতিমধ্যেই দেশের জ্বালানি পাম্পগুলোতে দৃশ্যমান। সরবরাহ সীমিত হওয়ার গুজবেই হোক আর বাস্তবতাই হোক, পাম্পগুলোতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা মূলত একটি আসন্ন বৃহত্তর সংকটের পূর্বাভাস। গ্রাহকদের মধ্যে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে জ্বালানি মজুত করার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সরকারের পক্ষ থেকে মজুতের বিষয়ে আশ্বস্ত করা হলেও পর্দার পেছনের চিত্রটি বেশ উদ্বেগজনক। পরিশোধনাগার থেকে যে পরিমাণ অপরিশোধিত তেল বা ডিজেলের মজুদ রয়েছে তা দিয়ে খুব বেশি দিন দেশ চালানো সম্ভব নয়। নিয়মিত খালাসের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার যে কথা বলা হচ্ছে, সেটিও একটি নিরবচ্ছিন্ন বৈশ্বিক সাপ্লাই চেনের উপর নির্ভরশীল, যা বর্তমানে চরম হুমকির মুখে। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করা যায় যখন দেখা যায় দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় থাকা জ্বালানি সরবরাহকারীরাও বৈশ্বিক অস্থিরতার কারণ দেখিয়ে ফোর্স মেজর ঘোষণা করে তাদের সরবরাহ স্থগিত করেছে। আন্তর্জাতিক কূটনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার একটি অদ্ভুত নজির সম্প্রতি দেখা গেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে। নিরাপদ চলাচলের জন্য ছাড়পত্র জোগাড় করা হলেও বাস্তবে দেখা গেল সরবরাহকারীরা আগেই চালান বাতিল করেছে। অর্থাৎ যে জাহাজগুলোর জন্য কূটনৈতিক দৌড়ঝাঁপ করা হলো সেগুলো মূলত ছিল অস্তিত্বহীন। এটি প্রমাণ করে যে যুদ্ধকালীন বৈশ্বিক বাণিজ্যে পূর্ব নির্ধারিত চুক্তি বা পরিকল্পনা মুহূর্তের মধ্যে মূল্যহীন হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী চুক্তির এই আকস্মিক পতনের ফলে বাধ্য হয়ে রাষ্ট্রকে অত্যন্ত চড়া মূল্যে স্পট মার্কেট বা খোলা বাজার থেকে জ্বালানি কিনতে হচ্ছে।
এই অস্বাভাবিক মূল্যে কেনাকাটার সরাসরি প্রভাব পড়ছে রাষ্ট্রের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। কোষাগার শূন্য করে স্পট মার্কেট থেকে এলএনজি বা অন্যান্য জ্বালানি কেনার এই প্রবণতা দীর্ঘমেয়াদে কোনোভাবেই টেকসই নয়। সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র এখন মরিয়া হয়ে বিকল্প উৎসের সন্ধান করছে। মধ্যপ্রাচ্যের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল এড়িয়ে বিশেষ সুবিধায় জ্বালানি আমদানির জন্য পরাশক্তিগুলোর সঙ্গেও নিবিড় কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। আমেরিকার কাছে চাওয়া হয়েছে অনুমতি রাশিয়া থেকে তেল আমদানির জন্য। আসন্ন কৃষি মৌসুম এবং দেশের সার্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বৈশ্বিক পরাশক্তিগুলোর কাছ থেকে ছাড় আদায়ের এই চেষ্টা প্রমাণ করছে যে পরিস্থিতি কতটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো থেকে সস্তায় জ্বালানি আনার এই চেষ্টা সফল হলে সাময়িক স্বস্তি হয়তো মিলতে পারে, তবে তা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। এই সংকটের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নের সাথে জ্বালানি আমদানি নির্ভরতার যে বৈপরীত্য। গত ১.৫ দশকে দেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অভূতপূর্ব ভৌত অবকাঠামো গড়ে তোলা হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের মতো মাইল ফলক অর্জিত হয়েছে। উৎপাদন সক্ষমতা কয়েক গুণ বেড়ে ২৫,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। সরকার নিজে স্বীকার করছে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ এই মুহূর্তে ৩৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার সক্ষমতা রয়েছে দেশের। হাজার হাজার কিলোমিটার নতুন সঞ্চালন এবং বিতরণ লাইন স্থাপন করা হয়েছে। গ্রিড সাবস্টেশনের সক্ষমতা বৃদ্ধি, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং সিস্টেম লস কমিয়ে আনার মতো যুগান্তকারী কাজ হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিতে স্মার্ট মিটার থেকে শুরু করে পুরো ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু মুশকিল হলো এই বিশাল এবং শক্তিশালী অবকাঠামো চালানোর জন্য যে প্রাথমিক জ্বালানি প্রয়োজন তার চাবিকাঠি রয়ে গেছে দেশের বাইরের অস্থির ভূরাজনৈতিক সমীকরণের হাতে। জ্বালানিবিহীন এই বিশাল অবকাঠামো অনেকটা জ্বালানিবিহীন দামি গাড়ির মতোই অচল। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের বিপুল অর্থনৈতিক ব্যয়ের হিসাব। দেশে বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে অনেক কম মূল্যে তা গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয়। পাইকারি এবং খুচরা উভয় পর্যায়েই সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি গুনতে হয়। কোটি কোটি সাধারণ গ্রাহককে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে গিয়ে বিতরণ কোম্পানিগুলো প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকার ঘাটতির মুখে পড়ে তা মেটানো হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আন্তর্জাতিক বাজারে যুদ্ধজনিত কারণে জ্বালানির দাম যদি আকাশচুম্বী হয় তবে এই উৎপাদন ব্যয় আরো বেড়ে যাবে। তখন এই বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া রাষ্ট্রের পক্ষে অসম্ভব হয়ে যাবে। আর যদি সরকার ভর্তুকি প্রত্যাহার করে নেয় তবে বিদ্যুতের মূল্য এমন পর্যায়ে গিয়ে ঠেকবে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে যাবে। এর অবশ্যম্ভাবী প্রভাব পড়বে শিল্প উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা এবং কৃষিতে। দেশ কি তবে অন্ধকারে তলিয়ে যাবে? আক্ষরিক অর্থে হয়তো এক রাতের মধ্যেই